Hello and welcome FPL managers. Hello and welcome. And of course আজকে কালবৈশাখী হচ্ছে, সো আমরা এই জন্য একটু ডিলে হলো আমাদের। We are sorry for that, but technical difficulty হতে পারে, আগে থেকেই জানানো ভালো। So যার কারণে আমরা বললাম। But anyway, it's not too late and it's of course Gaming 33 আমাদের সবারই ট্রিপল ক্যাপ্টেন খুবই ভালো করছে, বাট এখন সে খেলছে না। সো এখন ট্রিপল ক্যাপ্টেনের মায়া কান্না করে আসলে লাভ নেই, গেমিং 33 সামনেই। সো গেমিং 33 তে আমাদেরকে ফোকাস করতে হবে। সো লেটস ফোকাস অন দ্যাট। আর এই জন্য আমরা ব্যাক করেছি অফকোর্স আমাদের ফুটালোচনা এফপিএল ঘনশো নিয়ে। সো আমার সাথে বরাবরের মতো আজকে আছে আশফাক। আশফাক, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। রাইট, normally videoতে আসি, আজকে অডিওতে আসতে হচ্ছে বিকজ অফ টেকনিক্যাল ডিফিকাল্টিস। রিকারেন্ট অন দ্য শো, ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, well in spirit here really. ওকে, গুড, দ্যাটস গুড টু নো। ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্স আমাদের জন্য আসলে একটা খুবই ডিফিকাল্ট পিরিয়ড যাচ্ছিল আর কি, অ্যাটলিস্ট 2 দিনের জন্য খুবই যাচ্ছিল, বাট আরেকজনের জন্য এরকম ডিফিকাল্ট পিরিয়ড যাচ্ছিল, সেটা হলো লিভারপুলের ফ্যান প্রণয়। হ্যাঁ, তো আমি প্রণয়। তো এই প্রথম মনে হয় ম্যানচেস্টার এবং লিভারপুল এই দুইটার হচ্ছে গিয়ে সাইড বাই সাইড একটা ট্রিটি ছিল আর কি। সবসময় ফ্যানরা হচ্ছে গিয়ে খুবই ঝগড়াঝাটি করে, বাট তাদের ওনার এবং হচ্ছে ম্যানেজমেন্ট আসলে একসাথে ছিল। এটা একটা দেখার মতো বিষয়। সো দেখা যাক যে পুরো প্ল্যানটা ভেস্তে গেছে, বাট ফ্যানদের কাছ থেকে আসলে এই টিমগুলি প্রচুর পরিমাণে বোয়িং এর শিকার হয়েছে। আশা করি যে নেক্সট হচ্ছে কি এই ধরনের কোনো ইনসিডেন্ট হবে না। আর আরেকজন আর কি যে হচ্ছে কি এখন মানে আমাদের ইন্ট্রো দিবে, তার আগে বলি যে ইনভেন্টর আর কি, সুপার লিগের ইনভেন্টর টিমের সাপোর্টার। Right, so we have a Real Madrid fan, Parvez, Real Madrid. Welcome to European Super League. আসলে ফুটালোচনা নাকি আসলে এটা ইউরোপিয়ান সুপার লিগ আলোচনা আমি ঠিক বুঝতেছি না, বাট এনিওয়ে লেটস নট গো ইনটু দ্যাট। পারভেজ, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমি মোহাম্মদ পারভেজ। আজকে যদি অ্যামাচার বলছে, না, আমি আসলে অ্যামাচার না, আমি এফপিএল একজন ফ্যান থেকেই আসলে এই খেলা শুরু, এবং আমি এফপিএল খেলে খুবই মজা পাই। এটাই হলো আমার মেইন জিনিস। এফপিএলটা আসলে কয়দিনে যে 2 দিনের জন্য সুপার লিগের কারণে যে ঝড়টা গেল, আমি একটু টেনশনে ছিলাম যে এফপিএলটা না কি জানি হচ্ছে। যাই হোক, এখন ঝড়টা কেটে গেছে। 48 ঘন্টার যে একটা ভালো গেছে সুপার লিগ নিয়ে, সেটা এখন মোটামুটি খোলাসা হয়ে গেছে, যে আশা রাখি নেক্সট ইয়ার এফপিএলটাও আমরা ভালো মতন করে খেলতে পারবো। রাইট, আসলে অনেক বড় একটা ঝড় গেল, বাট এনিওয়ে যা কিছু হয় ভালোর জন্য হয়। এড উডওয়ার্ড অ্যাটলিস্ট রিজাইন করছে, সো অ্যালেগ্রিও রিজাইন করছে, সো ভেরি গুড। এই দিক থেকে আবার ওইদিকে মিস্টার হেনরি অ্যাপোলোজাইজ করছে অলরেডি, সো সব দিক থেকে ভালো। কিন্তু রিয়াল মাদ্রিদ এখনো বলছে যে আসলে ফুটবলটাকে আরেকটু ইন্টারেস্টিং করা উচিত, 90 মিনিটের জায়গায় আসলে সেটাকে আরেকটু হয়তো ছোট করা উচিত। হ্যাঁ, সো টি20 ফুটবল হয়তো আমরা ফ্যান দেখতে হিসেবে পারি। আমি আসলেই ওদের যে প্ল্যানটা ছিল এটা নিয়ে আমি আসলেই খুবই লজ্জিত আর কি, কারণ আসলে ফুটবলটা আসলে ক্রিকেটের মতন টি20-র মতন হয়ে যাইতে ধরছিল। এটা আসলে কখনোই কাম্য না। ফুটবল আসলে ফুটবলের ন্যাচারাল রূপটাই থাকাটাই, এটাই হলো সবচেয়ে সবার কাম্য। রাইট, আসলে আমরা ইএসএল নিয়ে অনেক কথা বলতে পারি, টু বি অনেস্ট, বাট ইয়া আশফাক, ইউ আর সেইং সামথিং। না, ওই জাস্ট অ্যাড করাটা আর কি। আসলে the thing that makes football the most popular sports in the world is because of its unpredictability. On a given day, even মানে Sheffield can defeat Man City, but US modality যেটা, মানে US মডিউল যেটার ইয়াতে আসলে ESL টা করা যাচ্ছিল, মানে based on American football has the lowest uncertainty regarding matches, মানে এটা statistically proven, while general football যেটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড মানে ফলো করি বা কিছু has the highest probability, মানে ডেভিড ভার্সেস গোলায়াথ থিং। তো মানে ওটা আসলে ওইভাবে আসলে মানে ফুটবল would lose their popularity altogether. That is a very true thing, কারণ জেমস কর্ডেন একটা ভিডিও করছে, যদি সে আমেরিকান, সে ভিডিও করার সময় সে 7 মিনিট ধরে শুধু এই ইএসএল নিয়ে কথা বলছে, এবং সেখানে সে একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলছে যে লিস্টার সিটি রেলিগেটেড হওয়ার পরে, এক সিজন খেলার পরে রেলিগেশন সার্ভাইভ করে পরের সিজনে যে চ্যাম্পিয়ন হয়েছিল, এই ইএসএল হলে এটা আর কখনোই হতো না। যে লিস্টারের মতো টিম কখনো আর স্বপ্ন দেখতে পারতো না, বা বার্নলির মতো টিম কখনোই স্বপ্ন দেখতে পারতো না। যে এক্সেলেন্ট পয়েন্ট, মানে
the fairy tales like Leicester is what makes us watch football in the first place. আসলে Right. Right. Anyway, let's not go into too much of ESL কারণ ESL নিয়ে আসলে অনেক কথা বলা যাবে and we should have a different show for that. So let's focus on our today's show. So what I will do is আজকে আসলে আমাদের শোয়ে যেটা আসবে সেটা হলো আমরা ফিকশন নিয়ে আলোচনা করব, আমরা ডিফেন্ডার্স নিয়ে আলোচনা করব, আমরা মিডফিল্ডার্স এর স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করব, ফরওয়ার্ডের স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করব, কিছু ডিফারেন্সিয়াল সাজেস্ট করব এবং ক্যাপ্টেন্স নিয়ে সাজেস্ট করব। ক্যাপ্টেন্সে আমাদের তিনটা স্লাইড আছে। একটা হলো ক্যাপ্টেন্স যাদেরকে আমরা বেস্ট অপশন মনে করছিলি তাদের স্ট্যাটিস্টিক্স, প্লাস ক্যাপ্টেন্স এর আসলে হোম এন্ড অ্যাওয়ে ফর্ম, প্লাস ক্যাপ্টেন্স গুলো যে ডিফেন্সিভ টিম গুলোর সাথে খেলবে সেই টিম গুলোর ডিফেন্সিভ স্ট্যাটসটা কতটুকু। সো ক্যাপ্টেনের ক্ষেত্রে আসলে একটু আমাদের একটু ধৈর্য ধরা উচিত। বাট এনিওয়ে লেটস গো প্রসিড উইথ দিস গাইজ, কারণ অলরেডি অনেকজনই আমাদের এটা শো দেখছেন, সো কোয়েশ্চেনে চলে আসছে। সো লেটস স্টার্ট এন্ড ইয়া। সো বিফোর উই স্টার্ট আমি একটু রিকোয়েস্ট করবো সবাইকে যে প্লিজ কাইন্ডলি আমাদের ঘন ফুটবল আমাদের যদি কন্টেন্ট আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই ভিডিওটা আমরা ইউটিউবেও সাবস্ক্রাইব করছি, আপলোড করছি সরি। এবং এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজ, আমাদের টুইটার অ্যাকাউন্টকে অবশ্যই ফলো করবেন, কারণ সেখানে আমরা রেগুলার আপডেট দিয়ে যাচ্ছি এবং প্রতিদিনই কোনো না কোনো আমাদের আপডেট থাকছে। সো FPL এবং ফুটবলের ফ্যান যদি হয়ে থাকেন, definitely this is a page and Ghono Football is the place to subscribe. So please do stay with us. Thank you so much for that. And of course, we love your support and we will continue to do so. So guys, Parvez, so without not much delay, আমার মনে হয় আমাদের ফিকচার নিয়ে আলোচনা করা উচিত। সো পারভেজ, ফিকচার্স। হ্যাঁ, ফিকচার নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে এই গেম উইকের আসলে একটা খুবই জুসি ফিকচার হলো লিভারপুল ভার্সেস নিউক্যাসল। লিভারপুল যদিও একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমি মনে করি যে এই ম্যাচটা লিভারপুলের জন্য কামব্যাক করার একটা ম্যাচ। তো লিভারপুল ডেফিনেটলি এই ম্যাচের দিকে ফোকাস করবে, আর যেহেতু সামনের দিকে তারা টপ 6 এর বা টপ 4 এর মধ্যে ঢুকতে চায় তাহলে অবশ্যই এই ম্যাচগুলোকে তাদেরকে খুবই গুরুত্ব সহকারে খেলতে হবে। দ্যাটস ওয়াই লিভারপুলের প্লেয়ারদেরকে আমি ধরে রাখতে পারি যে এরা খুবই এই জায়গাটাতে খুবই ইফেক্টিভ হবে। বাট নিউক্যাসলের দিকেও যদি আমি দেখি যে তারাও কিন্তু রেলিগেশন ফাইট খেলতেছে এবং নিউক্যাসল কিন্তু লাস্ট কয়েকটা গেমে খুব ভালো খেলছে। এদিক থেকে নিউক্যাসল কিন্তু ফেলে দেওয়ার মতো না, একদম যে নিউক্যাসলকে আমরা ফেলে দিতে পারবো এই টাইপের কিছু না। সো নিউক্যাসলের দিকেও আমাদের এই গেমটাতে ফোকাস থাকবে, নিউক্যাসলের প্লেয়ার দিকেও। বাট তারপরে যদি আর একটা ম্যাচের কথা বলি সেটা হলো লেস্টার সিটি ভার্সেস ক্রিস্টাল প্যালেস। এই ম্যাচটাতে কিন্তু যথেষ্ট FPL অ্যাপিল আছে। এখানে অনেকগুলো প্লেয়ার আছে, যেমন ইনাচিও থেকে শুরু করে ভার্ডির মতন প্লেয়ার। তো এই ম্যাচটা আসলে FPL ম্যানেজারদের জন্য যথেষ্ট ফোকাসিং একটা ম্যাচ থাকে। আরেকটা ম্যাচের কথা বলবো, সেটা হলো শেফিল্ড ভার্সেস ব্রাইটন। যদিও শেফিল্ডের এই ম্যাচ থেকে আসলে পাওয়ার কিছু নাই, বাট ব্রাইটনের কিন্তু এখনো সেইভাবে রেলিগেশন ইয়াটা এখনো সেভাবে কাটে নাই। সো ব্রাইটন যথেষ্ট মনোযোগী থাকবে এবং শেফিল্ড চাবে স্বাভাবিকভাবে যে এই ম্যাচটাতে তারা কিছু একটা করে দেখাইতে, কারণ তাদের আসলে এখান থেকে পাওয়ার কিছু নেই, তারা অলরেডি রেলিগেটেড হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। বাট শেফিল্ডকে কিছু একটা দেখাইতে হবে এই 6টা গেম উইকে। এই ধরনের টিমগুলা আমরা প্রিভিয়াস সিজন গুলাতেও দেখছি যে এই ধরনের টিমগুলা যারা আসলে কিছুই পাওয়ার নাই, এই টিমগুলো কিন্তু প্রেসার ছাড়া যখন খেলে তখন কিন্তু যথেষ্ট ভালো খেলে। দেখা যাক শেফিল্ড ব্রাইটনের এই খেলাটাতে কতটা আমরা করতে পারি। সো এটাই মোটামুটি এই 3টা ফিকচার আমার কাছে মনে হয়েছে যে রাইট। ওকে, Pranay and Ashfaq, any fixture to describe here? Pranay, let's start with you. ওকে, সো আমার জাস্ট একটু ডিফারেন্ট মানে প্রসপেক্ট আছে লিভারপুল এবং নিউক্যাসলের যে গেমটা। নিউক্যাসলের লাস্ট কয়েকটা গেম যদি দেখে থাকে সবাই, নিউক্যাসল কিন্তু অনেক বেশি অ্যাটাকিং খেলতেছে এবং সেক্ষেত্রে লিভারপুলের হোম ম্যাচে আসলে পারফরমেন্স এবং গোল কনসিড করার যে ধরনের অবস্থা সেটা দেখলে আসলে এটা কনসিডার করাটা ডিফিকাল্ট হবে আসলে যে কোন টিমটার অ্যাসেটটা আসলে রাখা যায়। Could you please get back to the pictures? Yes, sure. We just lost Trent Alexander আছে এখন পর্যন্ত নাই, বাট মেন সো আমার কাছে মনে হয় যে একটা ভালো ম্যাচ হবে ওলস এবং বার্নলি। ওলস এর ডিফেন্সিভ পারফরম্যান্স যথেষ্ট ভালো
সো সেই ক্ষেত্রে হচ্ছে কি উলসের অ্যাসেটকে আসলে এখানে টার্গেট করা যেতে পারে এবং মোটামুটি ক্লিন শিট পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। আর সেকেন্ড আরেকটা ফিকচার যেটা হচ্ছে কি লিডস এবং ম্যানচেস্টার। লিডস এর লাস্ট দুইটা গেম কিন্তু যথেষ্ট ভালো ছিল, ডিফেন্সিভলি যদিও হচ্ছে গিয়ে গোল কনসিড করেছে, বাট সামহাও তারা হচ্ছে গিয়ে গোল করছে। তো ওই দিক থেকে আসলে এই ম্যাচটাও হয়তো ভালো পয়েন্ট স্কোরিং একটা অপরচুনিটি থাকতে পারে দুই টিমের জন্য। So, Ashfaq. Right. Okay. Yeah. By the way, before Ashfaq starts, let me just say one thing. Ings has scored already. So yeah, go on. Okay, so Leicester versus Palace কি cover করা হয়েছে? If I missed that. হ্যাঁ, Leicester Crystal It's covered. So basically, বেশিরভাগ ফিকচার already covered. Leeds versus United last matchটা হচ্ছে কি আপনার it was a মানে high scoring game, মানে Manchester won 6-2. তো Leeds is a team যেখানে আসলে they can be a bit unpredictable because they always play all out. So সেখানে it's a fixture that can go either way, but because it's an away fixture, I'm still expecting Fernandes to give us some points. So it's a fixture that can either way, but এছাড়া বেশিরভাগ fixtures I guess is covered আর কি। নিউক্যাসলের সাথে আমি প্রণয় ভাইয়ের সাথে একটু একমত যে নিউক্যাসল আসলে একটু সিজনের শেষের দিকে একটু ফাইট এখন দেখাচ্ছে। এটার প্রাইমারি কারণ একটা হচ্ছে গিয়ে যে since Saint Maximin has been back, he's been playing as the second striker, I think. তো ওইখানে it has made some differences. আর Wilson is back. In the last game, he came on as a substitute. So Wilson is back. That might prove to be a difference for Newcastle. Right, and of course Newcastle কোনো না কোনো ভাবে একটা করে গোল দিয়ে যাচ্ছে, so if people are targeting Newcastle that's fine, but তার মানে এই না যে নিউক্যাসল আলটিমেটলি নিউক্যাসলের বিপক্ষে ক্লিন শিট এক্সপেক্ট করাটা আসলে ডিফিকাল্ট। বাট এনিওয়ে ক্লিন শিট আসলে এক্সপেক্ট করাটা এই সিজনে এমনি এখন লাস্টের দিকে খুবই ডিফিকাল্ট, বাট উই উইল ডিসকাস দ্যাট ইন ডিফেন্ডার সেকশন। আমাদের পরবর্তী সেকশনে আমরা চলে যাই, কারণ গেম উইক 33 ইজ বেসিক্যালি ব্ল্যাঙ্ক। সো পারভেজ, হ্যাঁ, এটাতে আসলে আমরা যেটা দেখি যে আমরা পিকচারের মধ্যে এই গেম উইকে এটা একটা ব্ল্যাঙ্ক গেম উইক। এখানে 8টা ম্যাচ হবে, 2টা ম্যাচ অলরেডি হয়ে গেছে। আর ফুলহ্যাম ভার্সেস টটেনহ্যামের খেলাটা গেম উইক 26 এ হয়ে গেছে অলরেডি, এবং ম্যানচেস্টার সিটি ভার্সেস সাউথহ্যাম্পটন এই ম্যাচটা গেম উইক 27 এ হয়ে গেছে। আসলে এই জন্য এই গেম উইকটা প্ল্যান, এটা প্রিভিয়াস ম্যাচ আগেই হয়ে গেছে এই ম্যাচগুলো। তো এই জন্যই এই গেম উইকে সামনের দিকে অনেকেই মনে করতে পারে যে টটেনহ্যামের এই গেম উইকটা গেল, সামনে হয়তো বা ডবল গেম উইক আছে, বা ম্যান সিটির এই গেম উইকটা গেল ব্ল্যাঙ্ক, সামনে হয়তো বা এরকম কিছু না। এদের ম্যাচগুলো আগেই হয়ে গেছে 26 এবং 27। তো এইটাই মোটামুটি। Right. Okay. So let's do one thing then. Let's not discuss this in too much in details. So Pranay, defenders. আমাদের defenders এর আগে আমি একটা question আছে প্রণয়। So let's take that question first. So I will ask this question. সেটা হলো যে this is the question. Should I sell Dallas because they are facing Manchester United? Question from Nasimul Hasan. এটা ডিপেন্ড করে আসলে যারা ম্যানচেস্টার সিটির সাথে ডালাসকে বেঞ্চ অথবা বের করে দিয়েছিল তাদের কাছ থেকে জিজ্ঞেস করা যাবে। সো মানে প্রথম ম্যাচ যেটা হচ্ছে কি সবাই চিন্তা করছিল যে সিটি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড 3টা টানা ম্যাচ থাকবে, লিডস এর খুবই ডিফিকাল্ট। সো ওই ম্যাচে ডালাস কিন্তু যথেষ্ট 17 পয়েন্ট দিয়েছে। তারপরের ম্যাচে আবার হচ্ছে কি জাস্ট 1 পয়েন্ট। সো এর পরের ম্যাচে আবার কি করবে সেটা খুবই আনপ্রেডিক্টেবল একটা বিষয়। সো আমি হলে হয়তো হচ্ছে কি টিমে রাখতাম না, বাট বের করে দিতাম, সেল করতাম। টিমে থাকতে হয়তো, বাট বেঞ্চে। রাইট, সো টিমে রাখতি বাট সেল করতি না আর কি, রাইট? বাট এখানে আরেকটা পয়েন্ট আছে, যে এখানে আরেকটা পয়েন্ট আছে যেটা হলো যে লিডস কিন্তু কনসিডারেবলি সিজনের শুরুতে যতটুকু লিকি ছিল, বেশ কয়েক সপ্তাহ গেম উইক থেকে কিন্তু তারা অতটুকু লিকি না, এবং আমাদের বিভিন্ন ডিফেন্সিভ স্ট্যাটে ডিফেন্সিভ টিম অ্যানালাইসিসের স্ট্যাটসেও কিন্তু লিডস কিন্তু আলটিমেটলি আসছিল না। সো গত আশপাক যে কথাটা বললো আর কি, যে 6-2 যে খেলাটা হয়েছিল, I am not expecting this game to be another 6-2 affair. I'm expecting it to be much more conservative, much more less. খেলা ইন্টারেস্টিং হবে, আমি সেটা বলছি না, বাট I'm not expecting it to be আগের মতো এত গোল স্কোর হবে। Exactly. So Pranay, take it away, defenders.
সো ডিফেন্ডার্স, টপ ডিফেন্ডার্স হিসেবে আপাতত আলেকজান্ডার আর্নল্ডের নাম বলতেই হয়। আগের সপ্তাহ আমরা দেখেছি যে ওর স্ট্যাট সবার থেকে আগানো ছিল ডিফেন্সিভলি এবং অ্যাটাকিং দিক থেকে। ডিফেন্সিভলি একটু কম, বাট অ্যাটাকিং পয়েন্ট অফ ভিউ থেকে আসলে আর্নল্ড যথেষ্ট ভালো স্কোর করছে। এবং যারা ওই পারভেজের মতো বলতে হয় আসলে ও একটা মিডফিল্ডার হিসেবে যদি টিমে থাকে কারো, তাকে রাখাটা আসলে আপাতত খুবই জরুরি। সো সেটার স্ট্যাটের কারণে যদি আমরা স্ট্যাটটা দেখি যে চান্স ক্রিয়েটেডে ও পার 30 মিনিটস, আন্ডার 30 মিনিটসে একটা করে হচ্ছে কি চান্স ক্রিয়েট করছে, এবং অলরেডি লাস্ট 6 ম্যাচে 16 চান্স ক্রিয়েট করেছে, 4টা বিগ চান্স ক্রিয়েট করেছে, এবং 2টা অ্যাসিস্ট এবং একটা গোল আছে আর কি অলরেডি। এবং 42% লিভারপুলের 42% গোল ইনভলভমেন্ট হচ্ছে গিয়ে আর্নল্ডের, এবং শর্ট অন টার্গেটও আছে 2টা। সো কম্পেয়ার করলে আসলে 7.4 মিলিয়নের একটা মোটামুটি হচ্ছে গিয়ে মিডফিল্ডারের সাথে আসলে আর্নল্ডকে তুলনা করা যায়। আর এরপরে যদি দেখি, এরপরে লিভারপুলের আরেকটা বাজেট ডিফেন্ডার আছে, সেটা হচ্ছে কি ফিলিপস। ওরও স্ট্যাটস যথেষ্ট ভালো, 3টা ক্লিন শিট ছিল লাস্ট 6 ম্যাচের ভেতরে, এবং ওর হচ্ছে গিয়ে গোল অ্যাটেম্পটস আছে হচ্ছে গিয়ে 6টা। আই ডোন্ট নো ইজ ইট রাইট অর নট রং। ওর 6টা গোল অ্যাটেম্পটস আছে, এবং হচ্ছে গিয়ে 6টাই হচ্ছে গিয়ে বক্সে। সো ইমপ্রেসিভ পারফরমেন্স। সো ওই দিক থেকে আসলে 4.1 মিলিয়নের একটা ভালো ডিফেন্ডার। আর এর বাইরে ম্যানচেস্টার ইউনাইটেডের লুকশ খুবই, মানে লাস্ট 10টা গেম উইকে আসলে লুকশ খুবই ভালো খেলছে অ্যাটাকিং এবং ডিফেন্সের দিক থেকে। এর বাইরে এটা বলতে খুব কষ্ট হয়। হ্যাঁ, বুকটা ফেটে যায়, তারপরে বলতে হয়, কিছু বলার নাই, বুঝছো। তো এর বাইরে আসলে টিমে তো আসলে 3টা বা 4টা ডিফেন্ডারই এনাফ, তাই না? এর বাইরে তো আসলে বলার দরকার নেই। এর বাইরেও জাস্ট আমাদের হোস্টকে খুশি করার জন্য চেলসির কোনো ডিফেন্স আমি পাচ্ছি না এখানে। চেলসি ডেভেলপ করাটা কি জরুরি এখনো? আমার কাছে মনে হচ্ছে যে এখনো জরুরি। আমি এখনো রাখবো, আমি এখনো আশাবাদী। সো আই এম নট গিভিং আপ। যত আমার মনে হয় এই ধরনের সিচুয়েশন আসবে, তত আসলে আমাদের জন্য, যারা আমরা চেলসি ডিফেন্স ডাবল ডিফেন্সে গেছি, তাদের জন্য আসলে এটা হিউজ। এই কারণে যে হিউজ ডিফারেন্সিয়াল দুজনের কম্বিনেশন। হ্যাঁ, গতকালকে মেন্ডি খেলে নাই, গতকালকে অ্যাসপিলিকুয়েটাও খেলে নাই। হ্যাঁ, বাট Azpilicueta was always a doubt. Azpilicueta was always a doubt with James. So why are you taking that risk? So anyway, মেন্ডি যেখানে খেলছে না, so anybody can be আসলে out. আমি শুধু একমাত্র রুডিগারের উপরে ভরসা রাখছি। So anyway, রুডিগার and মেন্ডি, but মেন্ডি যেহেতু খেলে নাই, ফস্টার is coming in. Hopefully he'll keep a clean sheet today. কারণ হ্যারি কেন যেহেতু খেলছে না, so আসলে কেয়ার করে লাভ নাই। আনফরচুনেটলি আজকে ফস্টার কিন্তু টিমে নাই, ম্যাকার্থি আছে টিমে। Okay, so I am going without a goalkeeper. Okay, anyway, that's good to know. Yeah, continue with defenders. So এর বাইরে আর জাস্ট 2টা ডিফেন্ডারই আছে, কোডি এবং সেস। উলসের 2টা ডিফেন্ডার, এই 2টা ডিফেন্ডারই আসলে লাস্ট 6 ম্যাচের পারফরমেন্স যদি দেখি যথেষ্ট ভালো। 3টা ক্লিন শিট আছে, এবং কোডির একটা গোলও আছে। সো ওই দিক থেকে আসলে আমি কোডিকে আগে রাখবো হচ্ছে গিয়ে ডিফেন্সের দিক থেকে, উলসের ডিফেন্সের দিক থেকে। সো দ্যাটস ইট ফ্রম ডিফেন্ডার্স। রাইট, ওকে, দ্যাটস ইন্টারেস্টিং পয়েন্ট। আমাদের ডিফেন্ডার্স নিয়ে আর আসলে কোনো কোয়েশ্চেন এখন পর্যন্ত আমরা পাইনি। সো আমার মনে হয় না মানুষের আসলে বেশি ডিফেন্সিভ নিয়ে কোন কনসার্ন আছে, টু বি অনেস্ট। So let's do one thing. Ashfaq is back again. So we'll go straight away to the midfielder section. And what we can do is, by going to the midfielders, I'll hand it over to Ashfaq. Ashfaq, take away midfielders. Right. So midfielders যদি শুরু করা যায় আর কি, আমি ফার্স্টেই শুরু করতে লিনগার্ড দিয়ে। I think he is the most informed midfielder right now. He is near, because of his price point, 6.6 now. He is near, I think, is mandatory to have in your team. West Ham's fixture এখনো I guess একটু decent আছে আর কি, although they play Chelsea next. তারপরে with Lingard's form, I fully expect him to score and keep on scoring. With Antonio injured, একটা নয়েজ হচ্ছে, একটা কিছু নয়েজটা। হ্যাঁ, আমার এখান থেকে আসছে, সরি। আমি জাস্ট এটা মিউট করে রাখছি, বাট এনিওয়ে। Okay, so like I was telling, with Bowen now playing as the false nine, so Lingard gets plenty of time to run into spaces. So I fully expect him to
Ashfaq, can you hear us? Hello? Yes, Ashfaq, sorry. You expect fully? Right. So I fully expect Lineker to score against Chelsea. আপনারা যদি তার লাস্ট 6 ম্যাচের স্ট্যাট দেখেন তাহলে দেখবেন যে he has an XG of 3.99 এবং তার ধারে কাছে এই মুহূর্তে কেউ নাই। So Lingard is a near essential in your team. If you don't have it, get him as soon as possible. Next, I'll be discussing Salah. Just before you go to the next player, there is a question that I want to put forward. Can you quickly answer this one? De Bruyne ki ajke khelbe? Question from Shaun Parvez. De Bruyne's injury is it's not nothing. মানে ওর ইনজুরি যেটা সেটা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট হচ্ছে গিয়ে অফিসিয়াল আই গেস আসে নাই, সেটা আপনারা হয়তো জাস্ট এই যে 1 ঘন্টা পরেই দেখতে পারবেন বা কিছু। এখন যেহেতু 1 ঘন্টা পরে দেখতে পারবেন and game week deadline has passed long ago, এখানে there's nothing more to do than wait. But the understanding is De Bruyne probably not play because it's unofficial, but he's supposed to be in a lot of pain regarding his injury. Right. So at least 1 or 2 games maybe he will not play, but there is no concrete news that whether it's a long-term injury or not. I don't think it is, but he is not expected to play probably this match or the upcoming cup final. Okay, so there is another question that is, should I continue with Rafinha because Rafinha আমাদের stats table এ নেই. So should we continue with Rafinha? If not, then I would suggest that you pick one player from the stats table to make a suggestion, or any other player that you think is wise. Some tricky fixtures. They have United next. Ashfaq, you're breaking up. Burnley, Southampton, and West. Ashfaq, you're breaking up. We can't hear you properly. You're breaking up. Your words are coming intermittently. Just a minute. থেমে থেমে ভেঙে ভেঙে আসতেছে। Can you hear us now? আমাকে শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, সো আমি যেটা বলতেছিলাম সেটা রিগার্ডিং Rafinha, যে Leeds still has some tricky fixtures ahead with United, Brighton and Tottenham, but game week 36 onwards they have some very good till the end of the season. This last 3 fixtures is very good for them. Burnley, Southampton and West Brom. I think if you have Rafinha, I think you can play him against Brighton, although Brighton is a tricky fixture as well. If you have Rafinha and you have a good bench, my suggestion would be to rotate him for someone else. If you want to transfer him out at that price point, I think Saka could be a very good choice. The thing about Saka is his starting matches, he's probably one of the first to be named on the first team sheet, but with Arsenal still Okay, we again can't hear you, Ashfaq, but yeah. Parvez, can you hear me? Yeah. Okay, Parvez, can you continue this তাহলে একটু কন্টিনিউ কর। হ্যাঁ অবশ্যই। আশফাকের কথা যেটা মোটামুটি বোঝা গেল যে হ্যাঁ রাফিনহার আসলে এই সামনের দিয়ে 3টা ফিকচার এটা একটু ট্রিকি, 33, 34 এবং 35। আফটার 35, 36 থেকে 38 পর্যন্ত রাফিনহার ফিকচার ভালো। সেই ক্ষেত্রে আসলে যদি এই মুহূর্তে আসলে রাফিনহাকে যদি টিমে বেঞ্চ যদি স্ট্রং থাকে তাহলে রাফিনহাকে রাখতে পারে, বাট রাফিনহার একটা ইনজুরি কনসার্নও আছে। সো বেটার হবে হলো রাফিনহাকে এই মুহূর্তে সেল করা, বিকজ 3টা গেম উইক এবং এর মধ্যে একটা 35 এ ডবল গেম উইকেও পসিবিলিটি আছে। তো আমার ব্যক্তিগত মতামত হলো রাফিনহাকে এই মুহূর্তে সেল করা।
এবং সেল করে এই মুহূর্তে আসলে ওই ধরনের প্লেয়ারের দিকে যাওয়া যে যাদের আসলে ফিকচার প্লাস 35-এ যাদের ডবল গেমিং আছে, এরকম প্লেয়ার অনেক আছে আমাদের মিডফিল্ড অপশনের মধ্যে, কিন্তু এরকম প্লেয়ার অনেকেই আছে, এখান থেকে অনেকেই চুজ করতে পারে। Right. Okay. Ashfaq, can you hear us now? No, Ashfaq is still not here. So Parvez, তুই আমার মনে হয় তোর Okay, মিডফিল্ডটা করে ফেলা উচিত। ওকে, নো প্রবলেম। আমরা মোটামুটি এই গেমিংকে যে জিনিসটা আমরা দেখছি যে এই গেমিংয়ের জন্য আসলে লিঙ্গার্ড, ওয়েস্ট হ্যামের ফিকচারটা চেলসির সাথে হইলো, লিঙ্গার্ড যথেষ্ট ফর্মে আছে, লিঙ্গার্ডের দিকে নজর দেওয়া যাইতে পারে। আর আরেকটা ফিকচারের দিকে নজর দেওয়া যেতে পারে, সেটা হলো লিভারপুলের কিন্তু সালা, জোতা, এরা কিন্তু এখনো স্ট্যাটিক্যালি এদের পারফরমেন্স এখনো ভালো। তো সালা এবং জোতা যদি কারো টিমে থেকেই থাকে, তাহলে তাদেরকে বের করার এই গেমকে আসলে আমি মনে করি না। বাট একটা জিনিস নিয়ে সবার ইয়ে আছে, যে সেটা হলো ব্রুনো ফার্নান্ডেস, ম্যানচেস্টার ইউনাইটেডের যদি ব্রুনো ফার্নান্ডেসকে কারো বেশি ভারী মনে হয়, আমার মনে হয় না এই গেমিংটাতে তাকে আর একটু ধৈর্য নিয়ে একটু রাখেন। কারণ ব্রুনো ফার্নান্ডেসের যদি আপনি স্ট্যাটটা দেখেন, তাহলে কিন্তু এখনো তার স্ট্যাটটা ভালো, তার চান্স ক্রিয়েট কিন্তু এখনো 15টা চান্স ক্রিয়েট করছে, এবং 38 মিনিট পর পর সে একটা করে অ্যাটেম্প করতেছে। এবং তার এক্সজিটাও কিন্তু অনেক ভালো, 2.00, অর্থাৎ আমাদের এই চার্টের মধ্যে ফিফথের মধ্যে আছে হলো ব্রুনো ফার্নান্ডেস। এবং তার এক্স এটাও কিন্তু যথেষ্ট ভালো, 1.76, which is ভেরি গুড। ব্রুনো ফার্নান্ডেস যে কোনো মুহূর্তেই জ্বলে উঠতে পারে, এবং ব্রুনো ফার্নান্ডেসের এই ম্যাচটা যেটা খেলা আছে হইলো লিডসের সাথে, প্রিভিয়াস ম্যাচটাতে কিন্তু এই লিডসের সাথে কিন্তু 17 পয়েন্ট স্কোর করছিল। সো ডেফিনেটলি ব্রুনো ফার্নান্ডেসকে এই গেমিংয়ের জন্য কনসিডার করা যায়। আর Fernandez, I think আরেকটা is a good thing যে I think our away record is still phenomenal in this season. Yeah, He's still on penalties, so that's something to his advantage. যদিও recent last six game we showed attacking threat একটু কমছে, he's more of he's becoming a chance creator. But Fernandez's stat is good enough to keep him in your team. Right, Ashfaq, now that we can hear you, can you take over the midfielder section? তাহলে পারভেজ কন্টিনিউ না করুক, তুমি কন্টিনিউ করো। Right. So we covered Lingard, Salah, Jota, and Fernandez, I think. So basically, Yeah, right. Salah versus Jota, there is a bit of a debate, যে এখানে who to take and what not. But এখানে আমি last weekও বলছি যে Salah is still in the golden boot hunt. I think he was rested last week because he played a lot of games in a very short span of time. So as a result, I fully expect him to start and finish the remaining games, because Liverpool are কোনো European commitments নাই বা অন্য কোনো cup commitments নাই. There's only the league to play for. And Salah, being hungry as he is, should go for the golden boot and give the competition to Harry Kane. So I fully expect him to score a few goals going into this season at the end. Good shout. That's a very good reasoning, to be honest. কারণ আমরা অনেকেই সালাকে বিক্রি করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। সো আই থিঙ্ক একটা কারণ যদি মানুষকে কনসিডার করতে হয়, তাহলে এটা একটা ভালো কারণ। রাইট, কারণ যদি লাস্ট কয়েকটা সিজন আপনারা ফলো করে দেখেন, যে সালা লাস্টের দিকে মানে হি বিকামস আ বিট মোর সেলফিশ, রিগার্ডিং হি ওয়ান্টস টু স্কোর মোর গোলস এন্ড হি ইজ ভেরি হাংরি ফর দি গোল্ডেন বুট। এর লাস্ট সিজনেও ছিল, বাট আলটিমেটলি হি লস্ট ইট টু ভার্ডি, বাট নট ফর ল্যাক অফ ট্রাইং। সো মুভিং অন, বাট এখানে আমি জাস্ট আ পয়েন্ট, পার্সোনাল মোটিভেশন জিনিসটা আসলে অনেকটা বড় ব্যাপার। এফপিএল এ কিন্তু পার্সোনাল মোটিভেশন জিনিসটা আমরা অনেকে কনসিডার করি না। হ্যাঁ, বাট এফপিএল এ যদি আমরা পার্সোনাল মোটিভেশনটাকে কনসিডার করি, যেমন সালার এখন এই মুহূর্তে গোল্ডেন বুটের জন্য একটা অ্যাটেম্প নেওয়া, এটা কিন্তু সালার জন্য একটা পার্সোনাল মোটিভেশন, ঠিক আছে? এবং এই পার্সোনাল মোটিভেশনের জন্য যে একটা প্লেয়ারের কত বড় ভালো পারফরমেন্স হতে পারে, এবং আমরা যেহেতু তাদের পারফরমেন্সের উপরেই তাদেরকে বেসিক্যালি নিতে আছি, এই জিনিসটা আমরা না কনসিডার করলে কিন্তু আলটিমেটলি উই আর মিসিং আউট। So আমার মনে this is why I just wanted to make that point. It's a very good shout. The golden boot is an inspiration and it's a motivation for Salah. So আশা রাখি Salah will get back to form again. But continue, Ashfaq. Thank you.
Right. So now that all you can see me, Arki. Moving on. Yeah, yeah. So another shout, আমি একটু আগে বলতেছিলাম regarding a replacement for Rafinha, that could be Saka. Saka is very good priced at 5.1. Where I think he's one of the first names in the Arsenal first team sheet. But Sakaর ইস্যুটা সেটা হচ্ছে গিয়ে যে Arsenal still has the Europa League commitments. They will be targeting the Europa League. তো ওখানে there might be some rotation issues. But at that price point, the best replacement for Rafinha could be Saka. But again, আমি ওই রাফিনিয়ার ব্যাপারটা একটু ক্লিয়ার করি যে he has some tricky fixtures ahead with Brighton and Spurs ahead, but from gaming 36 he plays Burnley, Southampton and West Brom in the end of the season, so that could be a good time to play him or double up on Leeds offense. Right. এছাড়া অন্য যারা সেটা হচ্ছে গিয়ে রড্রিগেজ, I don't rate him as much because he seems to be a player that influences the game more than actually gives the FPL attacking returns. Sometimes he assists the assister, এরকম আর কি. But he certainly has improved the Everton team since he has come back. And he could be a good differential, but at that price point I think you have better options like Greenwood and a Chelsea asset. Okay. Finally, Okay. আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে clearly, loud and clear. আমাকে কি শোনা যাচ্ছে? So loud and clear. Hello? Right. So finally, moving on to Adama Traore. Adama Traore is a bit of a tempting option. He has some attacking returns in the last few game weeks. But the things that deters me from Adama Traore is, although he's playing very attacking, his final third, the final assist or the final shot on goal is not very, quality like. He gets into spaces, he takes the shots, he has the fixtures to perform as well. But Adama Traore has been a bit of a frustration for all FPL managers. I think most people would agree. So although his fixtures are still good, he's giving some attacking points. I don't think you can consider someone like him in the long run. So at this point, Lingard, Fernandes, even Greenwood, in fact, Greenwood has been very good in recent times. I think he will be discussed as a differential later on. So Jota, Salah, and Eito. That's it. Right. Okay. So any other players, Parvez, যাদেরকে সাজেস্ট করতে পারে? মিডফিল্ডার থেকে? হ্যাঁ, মিডফিল্ডার থেকে। মিডফিল্ডার থেকে সাকা অবভিয়াসলি একজন ভালো পিক। আরো একজন প্লেয়ারকে আমি এখানে সাজেস্ট করতে পারি, সেটা হলো এই গেম উইকের জন্য এবং নেক্সট গেম উইকের জন্য যদি কেউ চিন্তা করে, কারণ দামটা একটু যদি তারও ব্যালেন্স থাকে আর কি, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এই গেম উইকটা কিন্তু ট্রসার্ড অর্থাৎ ব্রাইটনের জন্য কিন্তু যথেষ্ট ভালো, এবং ব্রাইটনের নেক্সট দুইটা ফিকচার কিন্তু ভালো। যেটা হলো, একটা হলো শেফিল্ডের সাথে খেলতেছে, যেটা শেফিল্ডের লিকি, অনেক ডিফেন্সটা অনেকটা লিকি, এবং নেক্সট গেম উইকটা হলো লিডস এর সাথে, সেখানে ট্রসার্ড একদম ভালো একজন প্লেয়ার হইতে পারে। এবং হামেস রড্রিগাস, এইরকম যদি বাজেট থাকে, হামেস রড্রিগাস বা সিগারসনে যদি কেউ যাইতে চায় এভারটনে, বিকজ এটা কারণ হলো এভারটনের একটা পসিবিলিটি আছে যে 35-এ ডবল গেমিং হওয়ার, সো এদিকটাতে নজর রাখতে পারি আর কি। দ্যাটস ইট, এটাই মোটামুটি। রাইট, ওকে। সো পারভেজ, ইউ ক্যান কন্টিনিউ, কারণ আমাদের নেক্সট সেকশন হলো ফরওয়ার্ড। সো লেটস কন্টিনিউ উইথ দ্য ফরওয়ার্ড সেকশন, পারভেজ। ফরওয়ার্ড সেকশনে যে জিনিসটা হবে যে এই গেমিংকে আসলে সবার টিমেই মোটামুটি কেন কিন্তু আছে, কেন সবার টিমেই আছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো কেন কিন্তু এই গেমিংটা ব্ল্যাঙ্ক। অর্থাৎ ব্ল্যাঙ্ক যদি হয় তাহলে স্বাভাবিকভাবে সবাই এক গেমিংয়ের জন্য পান্ট হিসাবে চিন্তা করতে পারে বা এই ধরনের একটা চিন্তা করতে পারে,
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অল্টারনেটিভ অপশন এই গেমে আছে। যেমন আমি যদি দেখি তাহলে ইনাচিও অনেকের টিমেই আছে, ইনাচিও অনেকের টিমেই আছে। এখানে একটা অল্টারনেটিভ চিন্তা করতে পারে যে রিচার্লিসন, এভারটনের রিচার্লিসনকে আমি এই যে তার পারফরমেন্স কিন্তু লাস্ট 6 গেমে কিন্তু ভালো, তার এক্সজি কিন্তু 2.57 এবং তার বক্স অ্যাটেম্প্ট হলো, গোল অ্যাটেম্প্ট হলো 20টা এবং 15টা হলো কিন্তু ইনবক্স অ্যাটেম্প্ট এবং 6টা চান্স ক্রিয়েট করছে। 27 মিনিট পর পর সে একটা করে অ্যাটেম্প্ট নিচ্ছে বলে। তো রিচার্লিসন ইজ এ ভেরি গুড অপশন আমি মনে হয়। যদি কেউ পান্ট হিসাবে বলেন বা অন্য কোনো কারণে হোক, অ্যান্টোনিও অনেকের আছে, রিপ্লেস করে যদি লং টার্মের জন্য যাইতে চায় তাহলে রিচার্লিসন খারাপ হবে না। পারফরমেন্সও ভালো এবং তার ডবল গেমিং এর পসিবিলিটি আছে এবং ডবল গেমিং এর আগে যে ফিকচারটা আছে সেই ফিকচারটাও খুবই ভালো ফিকচার, অ্যাস্টন ভিলার সাথে হোম ম্যাচ, এবং ডবল গেমিং এর পরের ফিকচারটাও খুবই ভালো, শেফিল্ডের সাথে হোম ম্যাচ। তো রিচার্লিসন মোটামুটি 36 গেমিং পর্যন্ত রিচার্লিসনকে কনসিডার করা যাইতে পারে। এছাড়া এই গেমিং এর জন্য যদি কেউ পান্ট হিসেবে আসতে যায় তাহলে ডেফিনেটলি এডসন কাভানি, ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, 2.10 এক্সজি এবং গোল ইনভলভ 36%, 7টা গোল অ্যাটেম্প, 6টা তার মধ্যে হইলো ইনবক্স অ্যাটেম্প এবং যদিও মিনিট পার অ্যাটেম্পট একটু বেশি, 67 মিনিট পর পর, বাট এটা 6 গেমে সে অনেকগুলা ম্যাচ কিন্তু খেলে নাই, এটা মাথায় রাখতে হবে, এই জন্য এটা। বাট সে 6টা কিন্তু 5টা চান্স ক্রিয়েট করছে এবং একটা বিগ চান্স ক্রিয়েট করছে এবং এই ম্যাচটা কিন্তু মেইন জিনিস হলো লিডস এর সাথে খেলা এবং লিডস কিন্তু ডিফেন্সিভ ওয়াইজ যথেষ্ট লিকি। তো এডসন কাভানিকে অনেকেই এখানে কনসিডার করতে পারে। অনেকের টিমে ভার্ডি আছে, অবশ্যই আমি মনে করি দিনাচিও ভার্ডি ডবল আপ কেউ করতে যাবে না। যাদের ভার্ডি আছে ভার্ডির উপরে যাইতে থাকেন এবং যাদের ইনাচিও আছে ইনাচিওর উপরে যাইতে থাকেন। আর লেখা যেটার যে ব্যাপারটা হলো, লেখা যেটার পারফরমেন্স যদিও ভালো, এক্সজি কিন্তু 3.11, বাট লেখা যেটার একটা বড় সমস্যা হলো তার ইনজুরি। মোটামুটি এই জিনিসটা আর্সেনালের ওদের সাইড থেকে জানা গেছে, আমি যেটা জানতে পারছি কিছুক্ষণ আগে, সেটা হলো লেখা যেটা সম্ভবত এই গেমে তাদের টিম শিটে অ্যাভেলেবেল না। তো লেখা যেটা আমাদের যদিও চার্টের মধ্যে আছে, এই জিনিসটা আপনারা ফাইনাল ইনজুরি নিউজটা দেখার পরে এটা কনফার্ম হবেন। ওয়াটকিন্স এর একটা ইম্পর্টেন্স আছে এখানে, ওয়াটকিন্স কে 6.5 এর এখানে অল্টারনেটিভ অনেক ওয়াটকিন্স কেও চিন্তা করতে পারে, বিকজ ওয়াটকিন্স এরও কিন্তু ডবল গেমিং আছে 35 অথবা 35 এর আশেপাশে, 34 অথবা 35 এর মধ্যে ডেফিনেটলি ওয়াটকিন্স এরও একটা আসবে। আর এর মধ্যে যদি গ্রিলিশ যদি ব্যাক করতেছে তাহলে ডেফিনেটলি ওয়াটকিন্স কে কনসিডার করা যেতে পারে, কারণ ওয়াটকিন্স এর পারফরমেন্স কিন্তু খুব ভালো বলা যাবে না, আবার খুব খারাপও না, সে এভারেজ পারফরমেন্স করে যাচ্ছে। 1.32 এক্সজি তার, এবং তার 15টা গোল অ্যাটেম্প আছে, 10টা ইনবক্স অ্যাটেম্প এবং 8টা চান্স ক্রিয়েট করছে, যেটা আমরা স্টার্টে দেখতেছি 8টা চান্স ক্রিয়েট করতেছে এবং 36 মিনিট পর পর সে একটা করে অ্যাটেম্প করতেছে। এটা হলো ওয়াটকিন্স। ওয়াটকিন্সকে মোটামুটি 35-36 পর্যন্ত কনসিডার করা যাইতে পারে। এবং ইভেন মোপে হলো এই গেমিংয়ের একটা পান্ট হিসেবে যদি কেউ চিন্তা করে, বাট আই থিঙ্ক এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে মোপের মতন প্লেয়ারকে যদি এখানে পান্ট হিসেবে চিন্তা করে, কারণ আরো এর চাইতে ভালো অল্টারনেটিভ আছে। সো মোপে এখানে দেওয়ার কারণ হলো মোপের চান্স ক্রিয়েট, 8টা চান্স ক্রিয়েট করছে, এটাই হলো মোপের একটা ভালো জিনিস। বাট মোপের চাইতে ভালো অপশন আমাদের এখানে আছে রিচার্লিসন, কাভানি এই গেমিংয়ের জন্য, এবং ইভেন ওয়াটকিন্স, ভার্ডি, ইনাচিও, এদেরকে কনসিডার করা যাইতে পারে আমার মতে। সো এইটাই ছিল Right. মোটামুটি Okay. ফরওয়ার্ড। Okay. Parvez, Ashfaq, so any comments about forwards? ফার্স্ট অফ অল ওয়াটকিন্স এর ব্যাপারটা একটু বলে রাখি আর কি। সো ওয়াটকিন্স আই থিঙ্ক ওর স্ট্যাটস অনেক কমে গেছে বা ওর অ্যাপিল কমে গেছে সিন্স দ্য গ্রিলিশ ইনজুরি। সো গ্রিলিশ মাঝখানে Aston Villa had some hopes of coming back, but his injury has taken a setback. So there is no guarantee that he will play again this season or not. So with Grealish gone, Watkins এর অ্যাপিল আসলে আগের মতো ওইভাবে নাই, unfortunate. Regarding Mope, in that price point, if someone has to target a Brighton asset, I think Welbeck is a better choice because Mope, what we have seen, can get benched the occasional match or so, but যদিও ওর stats মোটামুটি ভালো, but Welbeck is pretty consistent in starting all games. Our last matchটা against Chelsea যদি কেউ ফলো করে থাকেন, I think he was very unlucky not to score. ম্যাচটা আসলে কেউ যদি ফলো করে থাকবেন দেখবেন যে ব্রাইটন had more chances to score than Chelsea in fact.
I think Chelsea would have lost the game if not for Brighton's some bad finishing. So Welbeck was very unlucky not to score in the end of the game because he hit the woodwork. So in that price point, I think Welbeck is a better choice. Okay, so that's that. There are few questions coming in. Captaincy নিয়ে আমাদের কাছে একটা কোয়েশ্চেন আসছিল, সেটা সরি স্ট্রাইকার নিয়ে আমাদের কাছে একটা কোয়েশ্চেন আসছিল, সেটা হলো শাওন পারভেজের কাছ থেকে আসছে। কেন, লাকাজেট, ডি ব্রুইনের ইনজুরি কেমন, রাখবো না বের করে দিব? কেন আসলে যে জিনিসটা বলবো যে কেনের ইনজুরিটা যেটা আছে, কেন একটু ডাউটফুল। আজকের ম্যাচে তো নাই, এটা তো দেখাই গেল, এবং নেক্সট গেম উইকটা ব্ল্যাঙ্ক। সো কেন যদি কারো টিমে থেকে থাকে, আমার মনে হয় না তাড়াহুড়া করে বের করে দেওয়া ঠিক হবে। বাট এক গেম উইকের জন্য পান্ট হিসেবে যদি কেউ চিন্তা করে, তাহলে ডেফিনেটলি কেনকে কনসিডার করতে পারে। বাট আই থিঙ্ক কেনকে অনেকেই আগে নিছে, সো প্রাইস পয়েন্টটা কিন্তু মনে রাখবে যে তার কিন্তু টিম ভ্যালুটা কিন্তু কমে যাবে। তো এটা একটু চিন্তা করার দরকার। কেনকে এই মুহূর্তে সেল করে পরের গেমকে আবার ব্যাক করে নিয়ে আসবো, আপনার টিম ভ্যালু কমে যাবে ডেফিনেটলি। তো আমি পার্সোনালি মনে করি যে কেনকে স্টে করান, বেঞ্চে রাখে দেন, বেঞ্চে রাখুক, একটু পানি টানি খাক, নেক্সট গেমকে ডেফিনেটলি ব্যাক করবে, কারণ নেক্সট উইকে এই কথাটা এই জিনিসটা করে করে হচ্ছে কি আমি এখনো ব্যামফোর্ড রেখে দিছি। আমি কেনের ব্যাপারে এই জন্য আমি ব্যামফোর্ডের একটা কোয়েশ্চেন দিলাম। বামফোর্ড আর কেনের মধ্যে তফাৎ আছে আসলে। ওই যে আমি কি বলবো, এখানে আসলে ডিফারেন্স আছে, বামফোর্ড আর কেনের মধ্যে অনেক ব্যাপার আছে। বামফোর্ড হইলো গত সিজনে বামফোর্ড, এটা আমি এখন এখানে ক্লিয়ার করতে যাচ্ছি না, আমি যেটা কোশ্চেন সেটা আমি অ্যান্সার করি। লেখাজেট ডেফিনেটলি এই গেমকে সামনের গেমকে থাকতেছে না, এটা মোটামুটি কনফার্ম। আমি যতটুকু জানি ইনজুরি নিউজ থেকে আমি কনফার্ম হয়েছি যে লেখাজেট থাকতেছে না। আর একজন প্লেয়ার হইলো একজন কেন, লেখাজেট, ডেন নাদিম, আর একজন কে জানি ডিব্রুইনের ইনজুরি সম্বন্ধে তো মোটামুটি ক্লিয়ার করছেই, আশপাক মোটামুটি যেটা দিছে ভালো। ডিব্রুইনকে সামনের গেমে ব্ল্যাঙ্ক আছে, আমি মনে করি যে ডিব্রুইনকে রাখার আমার কাছে কোনো যৌক্তিকতা নাই ডিব্রুইনকে রাখার, কারণ রোটেশন রিস্ক আছে, সামনের গেমে ব্ল্যাঙ্ক। ডেফিনেটলি ডিব্রুইনের জায়গায় আপনি ইউটিলাইজ করেন এই জায়গাটাতে কোনো প্লেয়ারকে নিয়ে এসে ইউটিলাইজ করেন, এটা আমার সাজেশন। রাইট, আর একটা ইনজুরি রিলেটেড কোয়েশ্চেন আছে, সেটা হলো ক্যালভার্ট লুইনের ইনজুরি কতটা সিরিয়াস? রাইট, কালভার্ট লুইং এর ইনজুরি যেটা আমি যতদূর জানি, কালভার্ট লুইং ডেফিনেটলি নেক্সট গেমকে খেলতেছে না, এবং সে কবে নাগাদ ব্যাক করবে এইরকম কোনো ক্লিয়ার টাইমলাইন এখন পর্যন্ত দিতে পারে নাই। সো জাস্ট কালভার্ট লুইং ওনার যদি কেউ হয়ে থাকে, তাহলে আমি মনে করি এই মুহূর্তে আর সিজনের বেশি সময় নাই, এবং এই সময়টাতে আসলে এই ধরনের জিনিসটাকে আমাকে ক্লিয়ার করতে হবে আমার টিম থেকে। তো ডেফিনেটলি কালভার্ট লুইং এর চাইতে ভালো অপশন আছে সামনে। দুইটা গেমকেও যদি না খেলে, আপনি হিউজ পিছায় পড়ে যাবেন, সেটা মিনি লিগ বলেন বা যে কোনো জায়গায়। তো আমি প্রেফার করবো কালভার্ট লুইং কে সেল করে দেওয়ার জন্য, বিকজ তার কোনো রিটার্ন টাইমলাইন এখন পর্যন্ত আমরা জানি না। সো কালভার্ট লুইং ওকে, কালভার্ট লুইনের জাস্ট একটা জিনিস অ্যাড করা, সেটা এর আগে কয়েকটা গেম উইকে এটা কভার করা হয়েছে আর কি, যে সিন্স এভারটন হ্যাজ চেঞ্জ দেয়ার ফরমেশন টু আ double striker, Calvert-Lewin and Richarlison playing as both strikers, যে Calvert-Lewin output overall কমে গেছে। Calvert-Lewin is, I think, is someone who thrives on being the lone striker. তো ওখানে সাপোর্টিং স্ট্রাইকার ইজ সামথিং যে দেখা গেছে যে হ্যাজ নট বিন হিজ বেস্ট আউটপুট। তো প্রোভাইডেড অফকোর্স যে এভারটন স্টিক্স টু দি ডাবল ফরওয়ার্ড থিং বা কিছু, সো ওখানে আই ডোন্ট থিঙ্ক কালভার্ট-লুইন হ্যাজ বিন ভেরি এফেক্টিভ। তো আইদার ওয়ে game week coming up. We just lost Ashfaq. Okay, Parvez, sorry Ashfaq, you are back. Can you hear us? Right, I can. So with the double game week coming up, someone wants to take Everton forward, Richarlison should be the way to go. Right. Okay, Ashfaq, there is another question for you. Leeds have hard fixtures, should I be with Bamford? Question from Nasimul Hassan. এটা আসলে আমাদের ব্যামফোর্ড নিয়ে একটু আলোচনা হচ্ছিল, পারভেজ কোথাও একটা পর্যায়ে যে আসলে কম্পেয়ার করছিল দুজনের মধ্যে প্রায়। তো আমি আসলে কথাটা বললাম না, আমি আসলে ব্যামফোর্ডের জিনিসটা আমি বলে রাখি। ব্যামফোর্ড যদিও এই সিজনে ভালো একটা পয়েন্ট রিটার্ন করছে,
আমি মনে করি সে লাকিলি পয়েন্ট রিটার্ন করছে, সে অন্যের গোলটাকে সে নিজের গোলে পরিণত করছে। আমি যতটুকুন খেলা দেখছি, আমি যতটুকুন বুঝি, বারে লাগে ঘুরে আসছে তখন বামফোর্ড স্কোর করছে। রাফিনহার গোল, হ্যারিসনের গোলকি আটকাই দিছে, বামফোর্ড গোল করছে। বামফোর্ড ইজ এ লাকি প্লেয়ার। আমি মনে করি বামফোর্ড লাকি প্লেয়ার। বামফোর্ড যেদিন কোনো সাপোর্ট পায় না এরকম, বামফোর্ড ডেফিনেটলি সেদিন কোনো স্কোর করতে পারে না, সে তখন কোচ তাকে বাধ্য হয় 60 মিনিটের পরে উঠাই নিতে। তো আমি ডেফিনেটলি এইরকম টাফ ফিকচারে বামফোর্ডকে, আমি মনে করি যে বামফোর্ডকে আপনি টিম থেকে বের করে অপশন আছে, অপশনকে কাজে লাগান। 3 গেম পরে যদি বামফোর্ড মনে হয় 3 গেম পরে নিন, 36-এ আপনি ট্রাই করিয়েন। আমার পার্সোনাল অপিনিয়ন এটা। রাইট। আশফাক, এখানে আমার ভার্ডিক্ট হচ্ছে গিয়ে বেসিক্যালি যে এটা একটা ফ্যাক্ট যে লিডস ইজ ওয়ান অফ দ্য, অলদো ডিফেন্সিভলি দে মাইট বি স্ট্রাগলিং বা কিছু, বাট অফেন্সিভলি দে আর স্টিল ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন দ্য লিগ। They always go all out of attack, or they are always attacking. Bamford, day in, day out, even when he's half fit, he's always starting. So দেখা গেছে যে লিডস, the attacking, the way Leeds plays, মানে ওদের as a result ওদের চান্স ক্রিয়েটেড বা অ্যাটেম্পটস অন গোল অনেক বেশি থাকে, এবং অ্যাটলিস্ট স্ট্যাটিস্টিক্যালি অ্যাজ আ রেজাল্ট দেখা গেছে যে লিডস যদি 5টা-6টাও অ্যাটেম্প্ট করে বা কিছু, বিকজ ব্যামফোর্ড প্লেস সো ফরওয়ার্ড, রিবাউন্ড হোক আর যাই হোক বা যেটাই হোক, ব্যামফোর্ড ইউজুয়ালি দেখা গেছে কোনো না কোনো এফপিএল অ্যাসিস্ট হোক বা কিছু, কোনো না কিছুর মধ্যে সে থাকে। এখন ইটস বিকজ অফ দ্য ওয়ে লিডস প্লেজ, আর বিকজ ব্যামফোর্ড ইজ আ গুড অপশন বিকজ অফ হিজ গ্যারান্টি অফ স্টার্টিং। এটা অন্যান্য টিমের ওই রকম অ্যাট দিস প্রাইস পয়েন্ট অত রেগুলার এভাবে পাওয়া যায় না। সো আসলে লাকি অর নট, দ্য ওয়ে লিডস প্লেজ, sooner or later Bamford will give you points. মানে this is something মানে we have seen throughout the season. আসলে at the end of the day FPL point matters. মানে একটা ছোট এক্সাম্পল দিয়ে রিগার্ডিং, নো ম্যাটার হাউ গুড আ প্লেয়ার প্লেস, সাপোজ ইউ হ্যাভ সিন রড্রিগেজ প্লে, রড্রিগেজ হ্যাজ বিন এক্সেলেন্ট in going forward, creating chances, influencing the team. Overall এভারটনের খেলার কোয়ালিটিও বাড়ায় দিছে, বাট if regarding an FPL asset, Rodriguez I don't rate him as much, because দেখা গেছে যে ও অ্যাসিস্ট ফাইনাল অ্যাসিস্টটা দিছে তাকে অ্যাসিস্ট করছে। তো হ্যাঁ, হি ইজ influencing the game, but not really a good FPL asset. So ultimately, in terms of FPL asset, I think Bamford is still a good choice. Coming back to the original question, Bamford has tough fixtures, but even if he's half fit, he will score. He has some tough fixtures, United, then Brighton and Tottenham coming up. I don't rate Tottenham defense as tough, really. I think they will still concede goals. But আমি যেটা একটু আগেও বলছি যে রিগার্ডিং রাফিনিয়া, ব্যামফোর্ডের বেলাও বলি যে গেম উইক 36-এ দে হ্যাভ আ টার্নিং পয়েন্ট ইন ফিকচার্স। দে প্লে সাউথহ্যাম্পটন, বার্নলি অ্যান্ড ওয়েস্ট ব্রম। সো ব্যামফোর্ডে আপনি যদি ট্রান্সফার আউট করেন, ইউ হ্যাভ টু keep in mind যে it might be a good thing to transfer him back in during game week 36. So if you can afford that, maybe you can transfer him out. Otherwise, maybe you should look at rotation options for the United game and maybe the Spurs game. Right. Okay. I think we discussed this topic quite a lot now, Bamford and whether to keep him or not. So let's not continue with this one. So let's go to the differential. And for the differential, I would say like this is quite interesting in a sense that আমরা ডিফারেন্সিয়াল কিন্তু টুইটারেও শেয়ার করছি, এবং আমাদের ডিফারেন্সিয়াল কিন্তু গত সপ্তাহে বেশ ভালো করছে। আমরা গত সপ্তাহে গ্রিনউডকে বলেছিলাম, গ্রিনউড এন্ডেড আপ স্কোরিং 2 goals। ম্যাডিসনকে বলেছিলাম, ম্যাডিসন এখনো খেলেনি, আশা রাখি সেও কিছু দিবে। বোয়েনকে বলেছিলাম, বোয়েন অলরেডি একটা অ্যাসিস্ট করেছে। এবং আমরা লুকাস মরার কথা বলেছিলাম, এখন পর্যন্ত লুকাস মরা কিছু করতে পারেনি। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে অ্যাটলিস্ট 50 to 75% চান্সেস, আমরা 4টা প্লেয়ারকে যদি 25% করে ধরি, তাহলে অ্যাটলিস্ট যেটা হচ্ছে যে সেটা হলো যে 75% কল বা 50% কল আমাদের রাইট আসতেছে, which is good. So that's why we want to continue this. So এখন যেটা হচ্ছে যে সেটা হলো যে গ্রিনউড, অফকোর্স I have no problem with গ্রিনউড। আমরা গ্রিনউডকে 2 সপ্তাহ ধরেই বলে আসতেছি, এবং আমি যেটা দেখছি যে 4টা গোল আসছে অলরেডি এবং 2.59 XG। এবং আমি যেটা বলে আসতেছিলাম গত সপ্তাহে, আমি বলেছি যে এখন পর্যন্ত ম্যানচেস্টারে যদি দেখি, খেলা দেখার পরে যদি মনে হচ্ছে যে কেউ গোল করতে পারে, it's only obviously Greenwood, right? So সেক্ষেত্রে আসলে যেটা হয় যে there is no way, like আমরা আসলে অ্যাভয়েড করতে চাই কিনা চাই সেটা হলো আরেকটা পরের ব্যাপার, বাট গ্রিনউড is the option to go.
দ্বিতীয় কথা হচ্ছে মানে আমাদের কাছে অলরেডি একটা কোয়েশ্চেন আসছে, একজন জিজ্ঞেস করছিল মানে মানে না মানে নেওয়া যায় কি। সো হ্যাঁ, মানে না মানে নেওয়া যেতে পারে, অ্যাটলিস্ট একটা পান্ট হিসেবে ডেফিনেটলি নেওয়া যেতে পারে। এই কারণে পান্ট হিসেবে নেওয়া যেতে পারে যে আলটিমেটলি মানের এখন যে অবস্থা, স্ট্যাটস যেটা আমরা দেখছি আর কি, সেটা থেকে মনে হচ্ছে যে মানে ডেফিনেটলি গুড। কারণ আমি এখানে স্ট্যাটস টেবিলে যেটা দেখছি যে 2.16 হলো তার এক্সজি, অ্যাসিস্ট অলরেডি দুটা, একটা গোল গত ম্যাচে সে করেছে, 50% গোল ইনভলভমেন্ট। সালা এবং জটা কিন্তু আলটিমেটলি দিচ্ছে না, বাট আমরা কিন্তু সবাই সালা এন্ড জটাকেই টিমে রাখছি, এবং সালা এন্ড জটার কিন্তু ওনারশিপ হিউজ। বাট সেক্ষেত্রে কিন্তু এখন মানে একটু হলেও ফর্ম দেখাচ্ছে। শর্ট অন টার্গেট আবার 5টা, এবং অন গোল অ্যাটেম্পটস ইন দ্য বক্স 13, যার মধ্যে 11টাই হলো ইনসাইড দ্য বক্স। সো বেসিক্যালি এটা থেকে বোঝা যাচ্ছে যে সে বক্সের ভিতর থেকে বেশি বেশি গোল নিচ্ছে। চান্সেস ক্রিয়েটেড আবার সেক্ষেত্রে যেহেতু আমরা দেখছি যে অ্যাসিস্ট আছে তার দুটা, সো চান্সেস ক্রিয়েটেড ডেফিনেটলি তাই হাই থাকার কথা, যেটা আলটিমেটলি রিফ্লেক্ট করছে যে 5টা। এবং টিম সিলেক্টেড বাই মাত্র এখন পর্যন্ত 4.8%। সো আই থিঙ্ক মানে ইজ এ গুড শাউট, টু বি অনেস্ট। কেউ যদি রিস্ক নিতে চায় ডেফিনেটলি গো উইথ মানে। ওয়েলব্যাক ইজ অ্যানাদার গুড শাউট। ওয়েলব্যাক এই কারণে অ্যানাদার গুড শাউট হলো কারণ হলো তার গোল অ্যাটেম্পটস 8 and from inside the box 6. So basically she is striker and he's playing in a very predatory role আসলে। মোপের চেয়ে আমার মনে হয় ওয়েলব্যাক ইজ এ মাচ বেটার শাউট। আমরা যদিও মোপেকে মেইন চার্টে রাখছিলাম, আমরা ওয়েলব্যাককে রাখিনি এই কারণে যে ওয়েলব্যাক বেসিক্যালি এতই ডিফারেন্সিয়াল যে ওয়েলব্যাককে আসলে মেইন চার্টে রাখার আসলে কোনো কারণ ছিল না। বাট ওয়েলব্যাকের আরেকটা কারণ হলো যে চান্সেস ক্রিয়েটেড 6টি এবং তার এক্সজি হলো 1.6। সো ম্যাডিসন হলো আর একটা গুড শাউট, কারণ ম্যাডিসনকে আমরা গত সপ্তাহে রেখেছি, মানে এই সপ্তাহে রেখেছি, এবং সামনের সপ্তাহে আমরা তাকে প্রপোজ করছি। সো আমার মনে হয় ম্যাডিসন ইজ স্টিল এ গুড শাউট। লিস্টারের ফিক্সচার ইজ ডেলিশিয়াস, নেক্সট 4টা ম্যাচ খুবই দুর্দান্ত, এবং যেভাবে ইয়েনাচো খেলছে এবং ইয়েনাচোর জন্য যে ক্রিয়েটিভিটিটা দরকার সেটা একমাত্র ম্যাডিসন দিতে পারে। আর ম্যাডিসন ইনজুরিতে যাওয়ার আগে যে পরিমাণ ভালো ফর্ম দেখিয়েছিল, আমার মনে হয় দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং সেটাই আলটিমেটলি আমরা রিফ্লেক্ট করছি যে লাস্ট 6 ম্যাচে তার 3টে অ্যাসিস্ট, 1.96 এক্সএ এবং 62.5% এফপিএল গোল ইনভলভমেন্ট। সো গোল এবং অ্যাসিস্টের মধ্যে থেকে সবকিছু থেকে আসলে ম্যাডিসনের কাছ থেকে আসছে। লেটস সি হাউ হি ডাজ দিস গেম উইক। বাট যদি নিতেই হয়, কেউ যদি সনকে রিপ্লেস করে যদি ম্যাডিসন অল্টারনেটিভ চিন্তা করে এবং একটা পান্ট নিতে চায়, তাহলে ম্যাডিসন ইজ আ ভেরি গুড অপশন। সো I think we should go with that one. So yeah, that's all I have with the differentials, to be honest, guys. Anything else you want to suggest? No. No? Okay. Then No. let's move to the captain section straight away. Let's move to the captain section. Ashfaq. Nadim bhai, could you just go back to the differential? Yeah. Sorry, I was muted. Right. I was muted. I didn't Okay. notice. Okay. So coming back to Mane is obviously a good shout, but the thing that deters me from Mane in not taking him is because of its price point. The price point is still very, very high regarding his actual output. So I think the money could be better invested elsewhere. With good options like as Iheanacho and even Trent Alexander-Arnold coming in. This 11.7 does not make me take money in the first place. Madison is an excellent choice. Madison is a good shout, very good shout. The thing that deters me from Madison is he's still coming to full fitness from his injury. Last game, Brendan Rodgers বলছিল he is not fully fit yet, so not fully fit to start the match or etc. But he's coming back to full fitness. So I think you should just monitor him to actually get some scoring outputs or assist outputs before investing in him. But you still have time. He has good fixtures, but he is someone you should monitor closely. Eja. Right. Okay. So that's that. So let's go back to the captain sections then, and we can then discuss. So captain section আসলে আমরা পুরোপুরি একবারে কভার করে ফেলি, তারপরে আমরা আসলে basically questions গুলো নিব captaincy related, ঠিক আছে? So let's continue with the captain section right straight away. Right. Best captains, Ashfaq. So captaincy options a week. First, I've moved to Iheanacho. Iheanacho's goal scoring form recent weeks is one of the best. আপনারা দেখবেন last
6 game weeks he has 7 goals, has an XG of 3.83. FPL goal involvement is 63.6. So in terms of form, I don't think there's a better striker than Iheanacho. Our price point is excellent. 6.1 in this kind of form, he should be in your team. He absolutely should be in your team. So he has a very good fixture against Palace a weekend. It's a home fixture, I think. So I fully expect Iheanacho to again score some goals, give some points. He might be a very good, bit of a differential shout for captaincy this week. Then Salah topic একটু আগে আমরা কভার করছি যে he will give competition to Kane for Ashfaq, we can't hear you. পারভেজ, সালাটাকে একটু কন্টিনিউ করা যায়? ইয়া, অবশ্যই। সালার যে জিনিসটা আমরা ইয়ার লাইনে দেখতেছি যে সালার আসলে Yeah, Ashfaq, we can hear you again. Can you say something, Ashfaq? হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে clearly. Right, go ahead. Right. So Salah topicটা Salah versus Jota topicটা আমরা একটু আগে কভার করছি যে Salah will fully give competition to Kane for the golden boot. So he was benched last week. So as a result, we fully expect him to play all the games throughout the remaining season. Liverpool does not have any cup involvements in Europe or domestic, so they'll be fully focused on the league. Salah will give competition to Kane for the golden boot, so fully expect him to score, and he should be a good captaincy shout this week as well. Then moving on to Fernandes, it was a close. It was আমাদের একটা কমেন্ট আসছে বেল গোল করছে. I don't think any হ্যাঁ লুকাস মোরা অ্যাসিস্ট আমাদের differential assist করছে আর কি. Anyway, so that's 75% call right already, so which is very good. Go on. Right, আমি দুঃখে আছি আমার ফরস্টারের ক্লিন শিটটা হারাইলো. Anyway, now Foster is not playing, by the way. Foster not playing. No, McCarthy playing. Damn. You and me, we are without goalkeepers, Ashfaq. It's okay. আমিও সেম, আমারও সেম অবস্থা। আসো আমরা তিনজনে মিলে গোলাগুলি করি আসলে। Anyway, jokes aside, Salah, go ahead. Coming back to captaincy, so Salah যেটা বললাম আর কি already, throughout the season he will probably score goals because of his golden boot target. Fernandes, it was a close call between Fernandes and Greenwood. Because of Greenwood's form, I think he will play most matches. But at the end of the day, I chose Fernandes because he still has one of the best away records this season. After the last 6 game weeks, দেখবেন যে তার XG মোটামুটি একটু লো থাকলেও XA is one of the highest with 1.76. Or attempted assist আমরা আগের একটা স্লাইডে অলরেডি সেটা কভার করছিলাম যে still one of the best. So Fernandes had a good output last time around when they played Leeds. United won 6-2. So I don't expect United to win 6-2 again or scoreline close to that, but Fernandes having one of the best away records in the league this season, I think we can fully expect him to give some points. Finally, Trent Alexander-Arnold, প্রণয় ভাই নাই এই জন্য আমি একটু আরামে কথা বলতে পারতেছি, আমাকে ইন্টারাপ্ট না করে আর কি। তো Trent Alexander-Arnold, his last 4 game week stats has been phenomenal. Or assists to chances created is, just look at the chances creating. As a defender, it is 16. So that is absolutely phenomenal. Liverpool still has excellent fixtures coming up. For the last 4 game weeks in a row, I think Trent Alexander has got the highest bonus points for 4 games in a row. So that is something actually extraordinary. So we can fully expect him to continue this trend. And an assist from Trent Alexander-Arnold or a goal from Trent Alexander-Arnold actually gives you a haul of something like 14 or 15, 12 to 15 points. So that is something I think you can invest on or can be a good differential shout as captain. Right. So that's about captaincy for me.
Okay, so let's do one thing. Then let's do one thing. Let's move to the next slide. That is, yeah, go ahead. Home and away. Parvez. Yeah, No, home sorry, and sorry, away sorry. যেটা I'll do this. I'll do this. ওকে I'll do this. Let me do this because Pranay was supposed to be doing it, but Pranay আসে নাই, Pranay নেই আমাদের মধ্যে. So yeah. So best captains home and away. এটা হলো basically আমি যদি ইরেনাচোর ফর্ম দেখি, so basically ইরেনাচোর away ফর্মটা better. Home ফর্মটা is slightly একটু কম, but it's not too much কারণ away খেলছে, so it's okay. Mo Salah again, when it comes to home and when it comes to away, the difference is again slightly marginal. আমরা দেখছি 13 এবং 10, but again home and away তে Mo Salah's form is much better this season, যেটা সাধারণত গত সিজনের চেয়ে একটু ডিফারেন্ট এই কারণে যে গত সিজনে তার হোম ফর্মটা খুব ভালো ছিল। ওভারঅল লিভারপুলের অ্যাওয়ে ফর্মটাই এবার ভালো, হোম ফর্মটা খুবই খারাপ, সো লেটস নট গো ইনটু দ্যাট ওয়ান। সো 11টা গোল অফকোর্স, সো দ্যাটস অ্যানাদার পসিবিলিটি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ব্রুনো ফার্নান্ডেজ আমি যদি দেখি যে অফকোর্স হোম অ্যান্ড অ্যাওয়ে আমরা এতদিন ধরে ব্রুনো ফার্নান্ডেজকে অ্যাওয়ে হিসেবে অনেক বেশি আহ, চিৎকার করছিলাম যে অ্যাওয়ে হলে ব্রুনো ফার্নান্ডেজ শুড বি দ্য ক্যাপ্টেন, যদিও ব্রুনো ফার্নান্ডেজ অনেকদিন ধরে কোনো পয়েন্ট সেভাবে দিয়ে যাচ্ছে না, এবং তারই বেসিক্যালি স্ট্যাটস গুলো কিন্তু সেটাই রিফ্লেক্ট করছে যে এখন তার হোম অ্যান্ড অ্যাওয়ের ডিফারেন্সটা কিন্তু অনেকটা কমে আসছে, 15 এবং 14। সো এখন পর্যন্ত গোলে বলতে গেলে মোটামুটি আসলে হোম অ্যান্ড অ্যাওয়ের মধ্যে আসলে এখন ব্রুনো ফার্নান্ডেজের মধ্যে কোনো ডিফারেন্স আমি দেখছি না, কারণ 8টা গোল দুই জায়গাতে হোম অ্যান্ড অ্যাওয়েতে, প্লাস 14 গোলস অ্যান্ড 15। সো বেসিক্যালি অ্যাসিস্টের কারণে আসলে এখন পর্যন্ত ব্রুনো ফার্নান্ডেজ জাস্ট অ্যাওয়েতে স্লাইটলি বেটার। বাট লিডস অ্যাগেন, লিডস ইজ ইম্পর্টেন্ট, বাট আমরা ডিফেন্সিভ নিয়ে স্ট্যাটস নিয়ে কথা বলবো না, এই কারণে যে টিমসের ক্যাপ্টেনসরা যেসব টিম নিয়ে খেলবে, টিমের বিপক্ষে খেলবে, সেই সব টিমের ডিফেন্সিভ স্ট্যাটস যেটা সেটা আমরা এই পরের স্লাইডেই দেখবো। সো দ্য লাস্ট ওয়ান, আলেকজান্ডার আর্নল্ড। অফকোর্স ক্লিয়ারলি লিভারপুলের যে ফর্মটা আমরা দেখেছি সেটাই, যে তাদের অ্যাওয়ে ফর্মটা ইজ মাচ বেটার, যেটা আলটিমেটলি আমি এখন এখানেও দেখছি যে মাত্র 5টি অ্যাওয়েতে টোটাল অ্যাটাকিং রিটার্নস, যেখানে কম্পেয়ার টু হোম রিটার্নস মাত্র 2টি। বাট ইম্পর্টেন্ট ব্যাপার হলো এখানে এক্সজিটা আর এক্সেটা দেখা দরকার আলেকজান্ডার আর্নল্ডের ক্ষেত্রে। 1.10 এক্সজি এবং 3.47 হলো এক্স, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা যদি এক্সজি আর এক্সে একটা ডিফেন্ডারের কাছ থেকে এত হাই পেয়ে থাকি, প্লাস প্রিভিয়াসলি আমরা যে স্ট্যাটসটা দেখেছিলাম যে 6টা শট অন টার্গেট এবং 6টাই ফ্রম ইনসাইড দ্য বক্স, আমার মনে হয় দ্যাট সামথিং দ্যাট উই শুড অলওয়েজ টেক ইনটু কনসিডারেশন। বাট হ্যাঁ, অনেকে আমরা হয়তো বা এই ক্ষেত্রে নার্ভাসও থাকি যে হ্যাঁ একটা ক্লিন শিট চলে গেল, একটা গোল দিলে তো ক্লিন শিট চলে যায়, বাট ডিফেন্সিভ সিজনটা আসলে এখন শেষের দিকে, সো অনেক রিস্ক নেওয়া যেতেই পারে, অ্যান্ড অফকোর্স দিস ইজ আ গুড শাউট। So there you go. So Parvez, straight away to you, Yeah. with the captain's opponent defensive stats. আপনাদের ক্যাপ্টেনদের অপোনেন্ট টিম গুলার আসলে ডিফেন্সিভ পারফরমেন্স কি, এটা খুবই ইম্পর্টেন্ট যে আসলে আমি কোন ক্যাপ্টেনকে সিলেক্ট করব। যদি আমি ডিফেন্সিভ স্ট্যাট গুলা দেখি তাহলে আমি দেখবো ক্রিস্টাল প্যালেস অনেক আগায় আছে এই দিক থেকে, মানে খারাপের দিক থেকে আগায় আছে ক্রিস্টাল প্যালেস। তো লিস্টারের যারা ক্যাপ্টেন দিতে যাচ্ছে ইনাচিও অথবা ভার্ডিকে, তো ডেফিনেটলি এইখান থেকে আগায় থাকবে। আর লিভারপুল এবং নিউক্যাসেলের যে খেলাটা, নিউক্যাসেলের ডিফেন্সিভ স্টার্টটাও কিন্তু খুব আহামরি ভালো না। বাট একটা কথা বলে রাখি যে লিভারপুল কিন্তু লাস্ট গেম উইকটাতে, মানে লাস্ট ম্যাচটাতে নিউক্যাসেলের সাথে 0-0 সম্ভবত ড্র করছিল। সেখানে সালা ক্লিন শিট নিয়ে উঠে গেছিল 3 পয়েন্ট নিয়ে, এবং আর্নল্ড কিন্তু একটা ক্লিন শিট নিতে পারছিল যদিও, বাট সেই ম্যাচে কিন্তু সালা অনেক হিউজ পরিমাণ ক্যাপ্টেন ছিল, সেই ম্যাচে কিছু করতে পারে নাই। বাট এটা রিমাইন্ডার, আমি বলতেছি না যে সবসময় এটা হবে। আর নিউক্যাসলের ডিফেন্সিভ ফর্ম যথেষ্ট খারাপ, এদিকটা কনসিডার করতে হবে। এবং লিডস এর ক্ষেত্রে যদি দেখি, ইনাচিও লাস্ট ম্যাচটাতে ইনাচিও খেলে নাই ক্রিস্টালের সাথে, বাট ভার্ডির কথা যদি বলি, ভার্ডিও কিন্তু আনলাকিলি 24 মিনিটে ওই ম্যাচটাতে উঠে গেছিল। তো ভার্ডিও তেমন কিছু বিগ কিছু করতে পারে না, ম্যাচটা যদিও 1-1 গোলে সম্ভবত ড্র হয়েছিল। তো ইনাচিও এবং ভার্ডি একটু, বাট এই ম্যাচে ইনাচিও ভার্ডি আবার পাচ্ছে ক্রিস্টালকে সামনে। তো ক্রিস্টালের ডিফেন্সিভ পারফরমেন্সটা যথেষ্ট খারাপ। আমরা যদি দেখে তারা এখন পর্যন্ত এক্সজি কনসিড করতেছে হলো 1.76, অর্থাৎ প্রতি ম্যাচে প্রায় অলমোস্ট 2টা করে গোল কনসিড করার মতন তারা অপশন দিচ্ছে।
ক্রিস্টাল প্যালেস, এবং নিউক্যাসলও কিন্তু খুব একটা পিছাই নাই এর পিছনে। নিউক্যাসলে কিন্তু যদিও অ্যাটাকিং ওয়াইজ তারা ভালো খেলতেছে স্যান ম্যাকসিমিন বা অন্য প্লেয়ারের কারণে, বাট ডিফেন্সিভ ওয়াইজ তাদের যে ডিফেন্সটা আছে 1.59 তাদের এক্সজি কনসিড করতেছে, অর্থাৎ প্রত্যেক ম্যাচেই তারা দুইটা গোল খাওয়ার মতন, অ্যাটলিস্ট দুইটা গোল খাওয়ার মতন পজিশনে যাচ্ছে। এবং এদিক থেকে যদি দেখা যায় যে ম্যানচেস্টার ইউনাইটেড, ব্রুনো ফার্নান্ডেস কিন্তু লিডস এর সাথে লাস্ট ম্যাচটাতে কিন্তু 17 পয়েন্ট কভার করছিল। এবং এইখানে একটা মজার জিনিস হলো ম্যানচেস্টার ইউনাইটেড লিডস এর সাথে, লিডস কিন্তু গোল না খাইলেও লিডস এর কিন্তু মিনিট পার অন টার্গেট শট কনসিড কিন্তু সবচেয়ে খারাপ, অর্থাৎ 15 মিনিট পর পর 16 মিনিট পর পর তারা প্রতি 16 মিনিট পর পর তাদেরকে একটা করে গোলের মধ্যে শট নিচ্ছে। তো গোলের পসিবিলিটিটা এখানে অনেক বেশি থাকে, যে টিমকে বেশি শট নেওয়া যায়। সো তিনটা টিমেই আমরা যে তিনটা টিমের ক্যাপ্টেনকে আমরা চয়েস করছি, ব্রুনো ফার্নান্ডেস, ইনাচিও এবং আলেক্সান্ডার আর্নল্ড, তিনজনেই যথেষ্ট ভালো হবে এই গেমকে। চোখ বন্ধ করে মনের উপর বিশ্বাস রাখে যে কোনো একটা করে লাগাই দেয়, এটা হলো আমার ইয়ে। Right. Okay. That's a good shout. So I think that's all we have. Ashfaq is gone. ইন্টারনেটের আসলে আজকে অনেক ডিস্টার্ব হচ্ছে, সো প্রণয় আমাদের সাথে আর জয়েন করতে পারছে না কোনোভাবেই, এবং যার কারণে প্রণয় বাজি হয়ে গেল। আশফাকও নেই, সো আশফাক ইজ অলসো গন। He's back again, so we'll add him again back. Welcome back, Ashfaq. Right. So yeah, that's all we have. So any other things to suggest? আমি অলরেডি একটা জিনিস দেখলাম যে এখানে একটা কমেন্ট আসছে, সেটা হলো টিম নিউজ এর উপরে, সেটা হলো স্টার্লিং ক্যান্সেল অন দ্য বেঞ্চ, নো কেডিবি। So there you go. As expected. As expected, right. So আর আমি আসলে বেসিক্যালি কোনো কোয়েশ্চেনস আসলে দেখছি না, বাকি আমাদের মোটামুটি সমস্ত কোয়েশ্চেন যে আসলে কভার হয়েছে। রাফিনার ব্যাপারে একটা কোয়েশ্চেন করেছিল, বাট রাফিনার ব্যাপারে আমরা অলরেডি প্রিভিয়াসলি কোয়েশ্চেন আসছে, সো আমরা সেটাও কভার করে ফেলেছি। সো এনিথিং এলস টু সাজেস্ট বিফোর উই ক্লোজ? No? Okay, then let me just say, সামনের সপ্তাহে হয়তো আমরা একটা স্পেশাল ফুট আলোচনা করব, এই কারণে যে মে মাসে যখন ফিক্সচার গুলো রিলিজ হবে তখন হয়তো আমরা ফিক্সচারের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পারি। সো সেই ফিক্সচার যদি পরিবর্তন হয়ে আসে তাহলে ডেফিনেটলি আমরা নতুন করে আমাদের একটা স্পেশাল ফুট আলোচনা করব, যেখানে আমরা আসলে ফিক্সচার চেঞ্জেস যেগুলো আসছে, কোন টিমের ডাবল গেমিক হবে না ব্ল্যাঙ্ক গেমিক হবে না কি হবে, সেই পারমিটেশনস গুলো প্লাস গেমিক 34 নিয়ে আলোচনা করার জন্য আমরা ডেফিনেটলি ব্যাক করবো। সো আনটিল দেন, থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর জয়নিং। এনজয় দ্য স্টর্ম, হ্যাঁ, ঝড়টাকে এনজয় করেন। সো আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই। Thank you so much. Bye. Pleasure. Bye bye.